প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে বর্তমানে আমাদের দেশে একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা সংকট, এবং বাংলাদেশ মূলত কূটনৈতিকভাবে এই রোহিঙ্গা সংকটের একটি শান্তিপূর্ণ, দ্রুত এবং স্থায়ী সমাধান চায়, এবং এজন্য আমরা দেখছি যে কূটনৈতিক তৎপরতা চলছে। এবং পাশাপাশি আপনারা জানেন যে সর্বশেষ যে আজকের যে খবর সেটি হচ্ছে যে বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী সাইমন হেনশো বলেছেন মিয়ানমারকেই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে হবে এবং এটাই সংকটের সর্বোত্তম সমাধান। এবং এছাড়াও ওআইসি মহাসচিবও বলেছেন যে বিশ্বে রোহিঙ্গা সমস্যা সবচেয়ে ভয়াবহ। সার্বিকভাবে আসলে কতটুকু আন্তর্জাতিক চাপ মিয়ানমারকে দেয়া যাচ্ছে এবং রোহিঙ্গা সংকটের সমাধানের পথে আসলে কতটুকু আমরা অগ্রসর হয়েছি, এ নিয়ে আমরা আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমরা নিউজ আওয়ার এক্সট্রার আজকের শিরোনাম রেখেছি রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক চাপ। এই বিষয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনা করার জন্য উপস্থিত আছেন, প্রথমে আমার হাতে ডান দিক থেকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, আছেন সাবেক কূটনীতিক রিয়ার অ্যাডমিরাল ASM আউয়াল, এবং আছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জেনেছেন ইতিমধ্যে যে আজকের যে রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক চাপের বিষয়ে আসলে আমরা আলোচনা করব। আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু এ নিয়ে একটি রিপোর্ট করেছেন, আমরা রিপোর্টটি দেখে এসে তারপর আমরা আলোচনা যাব। রোহিঙ্গা সমস্যা পর্যবেক্ষণে গত এক সপ্তাহ ধরে মিয়ানমার এবং বাংলাদেশে ব্যস্ত সময় কাটাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। দেশটির শরণার্থী বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী সাইমন হেনসের নেতৃত্বে এই দলে প্রাথমিকভাবে ছিলেন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং একজন পরিচালক। শুক্রবার তাদের সঙ্গে যোগ দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নুয়ার্ট। সফরের বিস্তারিত জানাতে শনিবার ঢাকায় আমেরিকান ক্লাবে সংবাদ সম্মেলনে হেদার নুয়ার্ট স্পষ্ট জানিয়ে দিলেন রোহিঙ্গা ইস্যু সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। I want to assure you that this has the top attention of officials in Washington, not just at the State Department, but at the White House. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 11 দিনের লম্বা এশিয়া সফরে বের হচ্ছেন রোববার। জাপান, দক্ষিণ কোরিয়া হয়ে তিনি যাবেন চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইনেও। তার এই সফরে আলোচনা থাকবে মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যু। I'm not going to comment on what the president will discuss in his talks as he travels, but I do know that this is one of our top issues in the region. ট্রাম্পের এই সফরের পরপরই 15 নভেম্বর কয়েক ঘন্টার জন্য মিয়ানমার যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। রাখাইনে গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান এই সফরে শক্তভাবে তুলে ধরবেন মার্কিন মন্ত্রী। Who asked us to assess the situation on the ground and bring a report back to him before he travels to Burma. মিয়ানমারের উপর এই চাপ বৃদ্ধি কি অবরোধ আরোপের পর্যায়ে যাবে? সংবাদ সম্মেলনে উঠে এলো সেই প্রশ্ন। মার্কিন সহকারী মন্ত্রী সাইমন বলছেন বিষয়টি বিবেচনাধীন। We will constantly adjust our sanctions regime to respond appropriately to the situation. কয়েকদিন আগেই মিয়ানমার সরকার দাবি করেছে রোহিঙ্গাদের জন্য আসা সাহায্যের আশায় বাংলাদেশ তাদের ফেরত দিতে চায় না। এ বিষয়ে শরণার্থী বিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী বলছেন সাহায্যের এই অর্থ বাংলাদেশ সরকারের কাছে আসছে না, বরং রোহিঙ্গাদের কাছে যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে। আর রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়টি পুরোটাই মিয়ানমারের সদিচ্ছার উপর নির্ভর করছে বলেও মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। Repatriation lies with the government of Myanmar. এদিকে রোববার 2 দিনের সফরে ঢাকায় আসছেন রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। তার এই সফরেও গুরুত্ব পাবে রোহিঙ্গা সমস্যার সমাধান। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। আমরা আশিকুর রহমান অপুর রিপোর্টটি দেখছিলাম। আমি প্রথমেই একটু সাবেক কূটনীতিক রিয়ার অ্যাডমিরাল ASM আউয়াল আপনার কাছে একটু আসতে চাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই। এই যে আমরা দেখছিলাম যে বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তর বা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে এবং তারপরই তারা মিয়ানমার সফরে যাবে। ট্রাম্প 11 দিনের সফরে দক্ষিণ এশিয়া সফর করবেন এবং এই সফরের মধ্যে 15 ঘন্টার জন্য আমরা দেখছিলাম যে 15 নভেম্বর কয়েক ঘন্টার জন্য মিয়ানমার সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সার্বিকভাবে আপনি কি মনে করছেন যে আসলে এর কতটুকু চাপ মিয়ানমারের উপরে পড়বে? ধন্যবাদ।
আমি একটা বিষয়ে প্রথমে একটু আশান্বিত হতে চাচ্ছি। আপনারা ওই সংবাদ সম্মেলনে যে মন্তব্যটা শুনলেন যে ট্রাম্পের যে এশিয়া ভিজিট উনি যেটা শুরু করেছেন, একটা লম্বা সফর, এই সফরে এই রোহিঙ্গা ইস্যুটা এখানে একটা স্থান পেয়েছে। তো এটা একটা উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট। আর মিয়ানমারের দিকে যদি তাকান তাহলে আপনার চাপ অনুভূত হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। স্টেট কাউন্সিলর অং সান সু চি উনি কিন্তু এই দীর্ঘ সময় পরে প্রথমবারের মতো রাখাইন স্টেট তিনি সফর করেছেন। তো সুচি তো এখন শি ইজ এ ফুল ফ্লেজেড পলিটিশিয়ান। তো আমি একটু রুড়ো বাংলায় বলবো, উনি ওই আমরা তো ক্লেভার অ্যান্ড শ্রুড এগুলো বলি, আমি বলবো এটা ধুরন্ধর একজন পলিটিশিয়ান এখন। তো ওনার সফরের একটা যেটা আপনারা দেখেছেন এখানে ওই নিউজ ক্লিপ এসছে, ওনার যে অ্যাপ্রোচটা উনি বলছেন, একটা রিপোর্টে আমি দেখলাম যে উনি তাদেরকে বলছেন যে এই যদি তোমাদের কোনো অসুবিধা হয় গভর্নমেন্টকে তো জানাতে হবে। দিস ইজ আর অ্যাপ্রোচ টু দ্য ওখানে হতভাগ্য লোকজন যাদেরকে নিয়ে বসানো হয়েছে, তাদের হয়তো কোনো কিছু করার নাই, শুধু মাথা নাড়ানো ছাড়া। এটা একটা। আর রাখাইন স্টেট থেকে যেটা ওই এনএলডি কিন্তু রাখাইন স্টেটের তাদের না, এটা অন্য পার্টি ওখানে ক্ষমতায়। তো সেখান থেকে একটা স্টেটমেন্ট তার দিয়েছে যে এটা সূচির যে সফরটা এটা হচ্ছে রাখাইনের স্টেবিলিটি ফেরত এসছে এটা দেখানোর জন্য। উনি এতদিন আসতে পারেন না বিকজ ইট ওয়াজ আনস্টেবল, এখন ইজ এ স্টেবল সিচুয়েশন। তো এই হচ্ছে আপনার সূচির ইয়েটা। বাট এইটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ভিজিটটা এবং ওই গত বুধবারে এনএলডি একটা রেঙ্গুনে একটা করেছে, ইয়াঙ্গুনে তাদের ওই কি বলে সেটা, ওই একটা মাল্টিকালচারাল প্রেয়ার, এটা একটা করেছে শান্তির জন্য প্রেয়ার। তো শান্তির প্রেয়ার সেটা দেখা হচ্ছে একটা মডেস্ট, অনেক মডেস্ট আর কি। এর আগে মিলিটারির জন্য যারা যে প্রেয়ারটা, যে ধরনের মিছিল হয়েছে সেখানে তো দাবি করা হচ্ছিল যে এদিকে আরো কঠোর অবস্থায় যেতে হবে। তো সেখানে কিন্তু কোনো সেই শান্তির প্রেয়ারেও কিন্তু রোহিঙ্গা সমস্যা নিয়ে কোনো কিছু বলা হয় নাই। তো আমি যেটা বলবো যে ওই এটার সাথে যদি আমরা সেই ইউএস সেনেটে আপনার সেনেটর ম্যাকেইন, চেয়ারম্যান অফ সেনেট আর্মড সার্ভিস কমিটি, এবং ওই সেনেট ফরেন রিলেশনস কমিটির যে ডেমোক্র্যাট দলীয় যে সিনিয়র ডেমোক্র্যাট সিনেটর পেন কার্ডিন, তো তাদের যে এই যে বাই পার্টিজান যে একটা বিল তারা এনেছেন, তো এইটা ইট হ্যাজ গিভেন এ জল্ট। কারণ এই সেনেটর ম্যাকেইন এবং এই দুইজনই একটা অত্যন্ত শক্তিশালী, এবং সেনেট আর্মস সার্ভিস কমিটি অ্যান্ড ফরেন রিলেশনস কমিটি, এইটা দুটোর এখন আমাদের দেখতে হবে যে এটা কোন পর্যন্ত যায়। মানে ওই রেজলিউশন তো এর আগেও হয়েছে, এর আগেও 2014 সালের আপনার এই যে যখন এদের আইডিপি নিয়ে একটা হিয়ারিং ছিল, তখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রেজলিউশন 814 মোস্ট প্রবাবলি এটা পাস হয়েছিল ফর এই যে রোহিঙ্গা পারসিকিউশন এবং মাইনরিটি রাইটস এর জন্য 2014-তে, যখন বাংলাদেশ এটাকে আন্তর্জাতিক করে নাই। তো সেটা তো কোনো ফলো থ্রু হয় নাই। কিন্তু এখন এটা যেটা এসছে, এটা যদি ইট বিকামস এ বিল, দেন ইট উইল বি থিং। কারণ এখানে যে কম্পোনেন্ট গুলো আছে, আপনার ওই যে পাথর যে রপ্তানি, এটা একটা মিলিটারির একটা বড় একটা সেটা বন্ধ করতে বলা হয়েছে। আর আরেকটা যেটা ওই যে আপনার এদের ওই তাদের আরো যে কয়েকটা ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশনটা হলো যে এমন কোনো ব্যবসা যেখানে মায়ানমারের মিলিটারি জড়িত আছে ওখানে যেন কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স না দেওয়া হয়, কারণ এই ট্রেজারি ডিপার্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে হচ্ছে এই ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু আছে আপনার এসডিএ, যেটা স্পেশালি ডেজিগনেটেড ন্যাশনালস এন্ড ব্লক পার্সন। এরা জন্য হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য একটা দেশ বা ব্যক্তি এদেরকে আপনার ওই লিস্টে নিয়ে আসে, এবং এই মায়ানমারের এই যে সিনিয়র জেনারেল এবং 3 জন জেনারেলকে যদি ওই লিস্টে নিয়ে আসে, আর এটা যদি একটা বিল আকারে আসে,
দেন দ্যাট উইল বি ট্রিমেন্ডাস প্রেশার। আর এই জন্যই ওই আং সান সুচির যে মুখপাত্র উনি বলেছেন যে এটা তো আমরা একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, এখানে মিলিটারির সাথে আং সান সুচির রিলেশনশিপ খারাপ হয়ে যাবে, বিজনেস ক্ষতিগ্রস্ত হবে, তার মানে চাপ আসছে। বাট এটা দেখতে হবে এটা কত দূর যায়, কারণ তাদের অনেক কার্ড তো তাদের হাতে রয়েছে। চাপ আসছে এবং কত দূর যায়। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর দেলোয়ার হোসেন আপনার কাছে আসতে চাই। স্যার, এই যে রিয়ার অ্যাডমিরাল ASM আউয়াল বলছিলেন যে আসলে চাপ আসছে এবং কত দূর যায় সেটাই আসলে দেখার বিষয়। আপনি কি মনে করছেন যে আজকেও কিন্তু একটি প্রশ্ন ছিল এই মার্কিন প্রতিনিধি দলের কাছে যে আসলে অবরোধ কি আসতে পারে মিয়ানমারের উপরে? তখন প্রতি উত্তরে বলা হয়েছে বিষয়টি বিবেচনাধীন। অবরোধ কি আসলে আসতে পারে? আপনার কি মত মিয়ানমারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে? ধন্যবাদ। এই অবরোধের বিষয়টা তো মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা আপনাদের এই যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বা দেখানো হয়েছে সেখানে কিন্তু উনি বলেছেন পরিষ্কারভাবে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো অবরোধের সিদ্ধান্ত নেয়নি, কিন্তু অবরোধের আগের যে ধরনের প্রস্তুতি, কারণ একটা দেশের বিরুদ্ধে অবরোধ আরোপের আগে আপনার অনেক ধরনের কূটনৈতিক প্রক্রিয়া থাকে এবং কূটনীতির ভেতরে এক ধরনের কোয়ার্সিভ একটা একটা অ্যাপ্রোচও কিন্তু থাকে এবং সেটি কিন্তু আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা কনসিস্টেন্ট পলিসি তারা নিয়েছে এবার এই রোহিঙ্গা সংকটে। সেটি হচ্ছে যে এই যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে গণহত্যা এবং এথনিক ক্লিনজিং এর যে অপরাধ মিয়ানমার করেছে এবং যেভাবে আপনার প্রায় 6 লক্ষ বা তার চেয়ে বেশি রোহিঙ্গারা বাংলাদেশে এসছে এবং পুরো বিষয়টির যে মানবিকতা এবং এর যে সংকটের যে মূল বিষয়টি যেটি যারা এটি করেছে, বিশেষ করে মিয়ানমারের যে সামরিক যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিন্তু তারা শুরু থেকে একটা সিঙ্গেল আউট করেছে এবং তাদের উপর একটা চাপ সৃষ্টি করছে। এখন অবরোধ একটা পর্যায়ে, তো সেই পর্যায়ে যাওয়ার আগে, কারণ আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী উনি সফর করবেন এবং সেই সফরটি সংক্ষিপ্ত হলেও সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই সফরের আগে বাংলাদেশে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা সফর করছেন, সামনে করবেন, এগুলো একটা টিলারসনের সফরের আগের একটা প্রস্তুতি এবং সেখানে আমরা হয়তো লক্ষ্য করব যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু রোহিঙ্গা ইস্যু নিয়েই শুধু ভাবছে না, এখানে তাদের যে কৌশলগত স্বার্থের ব্যাপার আছে, মিয়ানমারের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো আছে, সবকিছু নিয়ে কিন্তু এই 15 নভেম্বরের যে ছোট বৈঠকটি হবে সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা সিদ্ধান্তে আসবে যে মিয়ানমারের ব্যাপারে তাদের এই যদি তারা রোহিঙ্গা ইস্যুতে কতটা আরো কঠোর অবস্থানে যাবে। এখন পর্যন্ত আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা অত্যন্ত শক্তিশালী, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একদিকে হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং তাদের যে কংগ্রেস, বিশেষ করে সিনেট, এক জায়গায় অবস্থান করছে এবং এক ধরনের তাদের মধ্যে একটা ঐক্যমত্য এখানে আছে যে মিয়ানমারের উপরে এই বিষয়ে প্রেশার ক্রিয়েট করতে হবে এবং রোহিঙ্গাদের বিষয়টি যেটি ন্যূনতম যে বিষয়টি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া শুরু করা ছাড়া কোনো কিছুই কিন্তু গ্রহণযোগ্য না, কারণ এটি ন্যূনতম, কারণ আমরা জানি যে এটি আগেও শুরু হয়েছিল, সেটি কিছুটা হয়েছিল, তারপরে কিন্তু সমস্যার সমাধান হয়নি। ফলে ডক্টর দেলোয়ার হোসেন, এই যে মিয়ানমারের পক্ষ থেকেই তো অং সান সুচির দপ্তরের একজন বলেছেন যে বাংলাদেশ ত্রাণের জন্য আসলে এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি দীর্ঘায়িত করছে এবং তিনি আরো বেশ কিছু মন্তব্যও করেছেন। হ্যাঁ, এটি মিয়ানমারের একেবারেই অত্যন্ত হাস্যকর এবং একেবারে আমি বলবো যে খুবই শিশুসুলভ, কূটনীতিতে এই ধরনের বক্তব্য যেখানে বহির্বিশ্ব থেকে এই ধরনের ত্রাণ বা অর্থ সাহায্য এটি কিভাবে আসে, কাদের কাছে থাকে এবং এই পুরো বিষয়টি কিন্তু এটি পরিষ্কার, কিন্তু এখানে মিয়ানমার তারা বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টির জন্য বা বিষয়টিকে অন্যদিকে প্রবাহিত করার জন্য অনেক রকমের চেষ্টাই তারা করছে। তারা তো এখানে আমরা জানি শুরু থেকেই একটা বড় ধরনের প্রোপাগান্ডা ক্যাম্পেইন তারা করছে। এবং আমরা আরেকটা বিষয় দেখলাম যে অং সান সুচি রাখাইন পরিদর্শনে গিয়েছেন এবং তিনিও সেখানে গিয়ে বলেছেন যে সেখানে যাতে কোনো বিরোধ না থাকে, সবাই যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং রোহিঙ্গাদের বিষয়টি তিনি বলা যায় এড়িয়েই গেছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, এখানে বিষয়টি হচ্ছে যে মিয়ানমার কিন্তু এখানে কিছুটা ওই যে আপনার গুড কপ ব্যাড কপ, যেটা আপনার ভালো পুলিশ মন্দ পুলিশের একটা এক ধরনের স্ট্র্যাটেজি তারা দিচ্ছে। যেমন একদিকে তাদের সামরিক জান্তাদের বক্তব্য হচ্ছে অত্যন্ত আক্রমণাত্মক,
আবার অং সান সু চি তার নিজের এবং তার দলের যে যারা আছে তারা কিছুটা নরম সুরে কথা বলছেন, কিন্তু এটা সত্য যে আপনার রাখাইন প্রদেশে সু চির সফর সেটি যদিও মানে রোহিঙ্গাদের পক্ষে বড় ধরনের কোনো উদ্যোগ বা কোনো বক্তব্য এখানে আসেনি বা আসার কথা না, কারণ আমরা জানি যে তার অবস্থানটা কি এবং কি ধরনের মানে নেতৃত্ব এখানে কাজ করছে, কিন্তু এই সফরটা কিন্তু এক ধরনের ইতিবাচক একটা ডেভেলপমেন্ট আমি বলবো, যে যে এই যে একটা সংকট এবং এখানে যে সহিংসতা হয়েছে তার একটা স্বীকৃতি। এবং এর আগে কিন্তু সু চি তার বক্তব্যে বলেছিল যে 50% গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, মানে এই যে এগুলো কিন্তু মিয়ানমার তার নিজের ভাষায় এক ধরনের প্রোপাগান্ডা করছে, কিন্তু বিশ্ব কিন্তু এই 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 ঘটনাগুলোর একটা যেটা যেটা অন্য একটা মিনিং করতে পারে বা যেটা মিনিং করাটা স্বাভাবিক, যে এখানে যাওয়ার প্রয়োজন হলো কেন, তার মানে এতদিন যায়নি, যাচ্ছে কারণ এই ইস্যুটাকে তারা যেভাবে পাশ কাটিয়ে যাচ্ছে সেভাবে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নাই। এবং এখানে একটা দৃশ্যত চাপটা অস্বীকার করছে, কিন্তু তাদের কাজের মধ্যে কিন্তু আমরা দেখছি যে তারা এখানে কিছু পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। তো এগুলো কিন্তু একটা ক্রমাগত চালিয়ে যেতে হবে, তারপরে হয়তো আমরা দৃশ্যমান কি পদক্ষেপ আমরা দেখলাম। আমরা যদি অগ্রগতির কথা বলি, যে প্রত্যাবাসনের যে প্রক্রিয়া, দৃশ্যমান কি প্রক্রিয়াটি হলো। আমরা যদিও জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করে এসেছেন এবং সেখানেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনার মতে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে দৃশ্যমান? দৃশ্যমান অগ্রগতি বলতে এখানে আমি বলছি যে মানে মিয়ানমার অন্তত লোক দেখানোর জন্য হলে তারা এই বিষয়গুলো করছে, কিন্তু এটাও কিন্তু একটা একটা মানে কূটনীতিতে কিন্তু প্রতিটি পদক্ষেপেরই কিন্তু মূল্য আছে। আমি এখন মিয়ানমারের অং সান সু চির যে মন্ত্রী উনি বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করেছেন এবং সামনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাবেন এবং 1992 সালের যে চুক্তিটি হয়েছিল সেটিকে তারা একটা ভিত্তি ধরতে চাচ্ছেন এবং সু চি রাখাইন প্রদেশ যেটি তারা স্বীকার করেছে এবং এই সফরের মাধ্যমে তারা এটাকে করেছে যে এটি একটি বিধ্বস্ত একটি এবং সহিংসতার শিকার হয়েছে এই অঞ্চলটি। সার্বিকভাবে আপনি যদি এগুলোকে একটা জায়গায় একত্র করেন তাহলে দেখবেন যে কূটনৈতিকভাবে কিছু প্রোগ্রেস হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে সমাধানের যে বিষয়টি সেটি অত্যন্ত আমি বলবো চ্যালেঞ্জিং এবং এর জন্য আরো অনেক পদক্ষেপ নিতে হবে এবং সেগুলো আপনার কন্টিনিউ করতে হবে। আচ্ছা, কূটনৈতিকভাবে কিছু প্রোগ্রেস হয়েছে এবং সমাধানের পথটি আসলে আরো দীর্ঘ। আমি একটু মাইনুল আলম আপনার কাছে আসতে চাই। আমরা যতটুকু, আপনি নিশ্চয়ই জানেন যে যে বাংলাদেশ সফর শেষে মার্কিন প্রতিনিধি দলটি মিয়ানমার সফরে যাবেন এবং সেখানে আমরা পত্রপত্রিকা গণমাধ্যমের খবর যে দেশটির কর্তৃপক্ষের কাছে তারা রাখাইনে শর্তহীনভাবে ত্রাণ সংস্থা এবং সংবাদকর্মীদের প্রবেশের অনুমতি চাইবে এবং এছাড়াও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সসম্মানে ও নিরাপদে রাখাইনে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে মিয়ানমারের কর্মকর্তাদের সাথে কথা বলবেন। এটা কি আসলে, এটাও কি মিয়ানমারের উপরে একটু চাপ এবং এটাও কি একটু অগ্রগতি হিসেবে দেখছেন আপনি? আমরা দুঃখিত, হয়তো আপনার কথা শোনা যাচ্ছে না। আমরা আবারও আসবো আপনার কাছে। আমি একটু আবারও রিয়ার অ্যাডমিরাল ASM আউয়াল আপনার কাছে আসতে চাই। যে প্রশ্নটি আসলে মাইনুল আলমকে রাখছিলাম, আপনি আসলে কিভাবে দেখছেন যে এই যে মার্কিন প্রতিনিধি দলটি মিয়ানমার সফরে যাবে এবং মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে তারা রাখাইনে শর্তহীনভাবে ত্রাণ সংস্থা এবং সংবাদকর্মীদের প্রবেশের অনুমতি চাইবে, এটা কি আসলে আরো একটি চাপ কিনা মিয়ানমারের উপরে? আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। এই যে এখন যিনি আন্ডার সেক্রেটারি জেনারেল এসেছেন, জি, উনি তো অলরেডি সফর করে আসলেন, মায়ানমার সফর করে তো এখানে এসেছেন, ইফ আই এম নট রং। কিন্তু আমরা যতটুকু জানি যে আবারও হয়তো যাবেন সেখানে। সেটা তথ্য আমার কাছে নাই, বাট তারা কিন্তু প্রবাবলি দে হ্যাভ ভিজিটেড মায়ানমার। ইন এনি কেস, এই যে আপনার these are all preparation, যেটা প্রফেসর দেলোয়ার বললেন যে these are all preparatory to the visit of Rex Tillerson, the foreign secretary. ওনার যে ভিজিটটা এটাকে কেন্দ্র করে এবং তারা এখানে যা দেখলেন সেটা। তবে এটা আমি তো আশাবাদ দিয়ে শুরু করেছি, তবে একটু এখানে আমাদেরকে সতর্ক হতে হবে যে আমি যেটা আগে বললাম যে ফলো থ্রুটা কি হয়। এখন রেক্স টিলারসন আসছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিজিট, কারণ আপনারা জানেন যে এই যে যেটা হচ্ছে যে স্যাংশনটা তো ছিল, মায়ানমার ওয়াজ আন্ডার স্যাংশন। উনি যেটা প্রেসিডেন্ট ওবামা তার এই ডেমোক্রেসি প্রজেক্টে উনি শেষের দিকে তো
ইরানের সাথে চুক্তি করলেন, দ্যাট ওয়াজ গুড। কিউবার সাথে রিলেশনশিপ ঠিক করলেন, সবই ঠিক ছিল। বাট মায়ানমারে উনি বাংলাদেশের উপরে দিয়ে উড়ে গিয়ে 2বার করে গেলেন। এই যেভাবে তিনি আগিয়ে নিয়ে আসলেন, তাতে করে আপনার এই যে ইলেকশন যেটা হলো 2015-তে, তারপর 2016-র এই সেপ্টেম্বরে যখন আং সান সুচি আপনার ইয়েতে গেলেন, ওয়াশিংটনে গেলেন, তো তখন তাকে কষণ করা হয়েছিল। ইভেন সেক্রেটারি অফ স্টেট জন ক্যারি উনি বাধা দিয়েছিলেন যে না, এখনই স্যাংশন তোলা উচিত হবে না, কারণ এই স্যাংশনটা চলে আসছে 1989 থেকে, 98 থেকে। সেই স্যাংশনটা উনি তখন উঠিয়ে নেওয়া হলো। তা এখন এরপরে যে এই যে 2016-তে হঠাৎ করে এই স্যাংশনগুলো উঠিয়ে নেওয়ার ফলে মায়ানমারে তো আগে তো রিলেশনশিপ হলো চায়নার সাথে এবং এই ব্লকের সাথে, এই ওয়েস্টার্ন এক্সপোজারটা তার পেয়ে গেল, ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড সব দিক দিয়ে এক্সপোজ হয়ে গেল। কিন্তু এরপরে যেটা হয়েছে যে ওবামা চলে যাওয়ার পরে, নতুন প্রশাসন আসার পরে, ইনফ্যাক্ট এখনো মায়ানমার ক্লিয়ার না যে মার্কিন পলিসিটা কি। তো এটা হবে একটা হলো রোহিঙ্গা ইস্যু একটা, আর মায়ানমার নিয়ে এই যে ভূ রাজনৈতিক যে এখানে যে একটা প্লেট আছে, এখানে মায়ানমার মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা হবে সেই মেসেজটা উনি দিবেন। তো সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি একটু কোশ্চেন এখানে দিতে চাচ্ছি, উনি যখন ওই যে জেনারেল মাঙ্গায়ের সাথে কথা বলেছেন সেনাজিনোদের, তো ওই দিন ওনার সাথে কথা বলার সময় উনি তাকে রিকোয়েস্ট করেছেন, সেটা ডিপ্লোমেসির ভাষায় ঠিক আছে। আবার ওই আরেকটা কথা বলেছেন যে আপনার সেই যে রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া সেটা হবে 1992 সালে, যেটা টোটালি অপ্রয়োজনীয় ছিল। এই বিষয়টিতে আসলে আমরা একটু আসতে চাই, তার আগে একটা ছোট বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা এই যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন যে প্রক্রিয়া, এই বিষয়টি নিয়েই কিন্তু আরেকটু আলোচনায় যেতে চাই। তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকে নিউজ আওয়ার এক্সট্রায়। আজকে আমাদের বিষয় হচ্ছে রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক চাপ। আমি প্রথমেই একটু দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম, আপনার কাছে আসলে একটু আসতে চাই। এই যে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে যে আলোচনা চলছে, আপনি জানেন যে যেটি বলা হচ্ছে যে 1992 সালে মিয়ানমারের সরকার, সামরিক সরকার, শরণার্থীদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে যে প্রত্যাবাসন চুক্তি করেছিল, তার আওতায় 2,36,599 জন রোহিঙ্গাকে সে সময় ফিরিয়ে নিয়েছিল তারা। চুক্তি নির্ধারিত যাচাই প্রক্রিয়ায় আরো 2,415 জন শরণার্থীকে মিয়ানমার থেকে আসা বলে চিহ্নিত করা হলেও তারা আর ফিরিয়ে নেয়নি। আসলে এই যে প্রত্যাবাসন প্রক্রিয়া কি রকম এখন শেষ পর্যন্ত আছে এবং কেমন আসলে হওয়া উচিত বলে আপনি মনে করেন? খুবই জরুরি বিষয়ে অবতারণা করেছেন, এবং যেটা বার্নিং ইস্যু এখন প্রত্যাবাসন, এছাড়া আর কোনো ইস্যু আমাদের সামনে নেই, কিংবা এটার সমাধান কিংবা কিভাবে এদেরকে ফেরানো যায় পর্যায়ক্রমে দ্রুত বিরাট আকারে করা যায়। কিন্তু সেটার জন্য যে গ্রাউন্ড প্রস্তুতি, যে গ্রাউন্ড প্রিপারেশন কিংবা যে ইতিবাচক অবস্থা থাকা দরকার, সেটা নেই। এক নাম্বার, সে পরিস্থিতির অনুপস্থিত বলে আমি মনে করি। ইতিবাচক অবস্থা নেই বলে আপনি মনে করছেন? সেটা মূলত হচ্ছে যে দুই দেশের সরকার যে দ্বিপাক্ষিক আলোচনা করছে বলে আপনি উল্লেখ করেছেন, আলোচনা প্রত্যাবাসনের উদ্দেশ্যে কোনো আলোচনা এখনো শুরু হয়নি। যে এ পর্যন্ত 2 কি 3 দফা আলোচনা হয়েছে ঢাকা এবং ইয়াঙ্গুনের মধ্যে, নেপিডোর মধ্যে। তারা বলেছে আমরা প্রত্যাবাসন করব, এই জন্য একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করব। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ 30 নভেম্বরের মধ্যে হলে এই ওয়ার্কিং গ্রুপ এই প্রত্যাবাসন প্রক্রিয়াটা দেখবে, এবং কি প্রক্রিয়া হবে সেটা এখনো নির্ধারণ হয়নি। বাংলাদেশ চাচ্ছে একটি চুক্তি দিয়ে নতুনভাবে এই বর্তমান বাস্তবতার আলোকে, এটা খুবই যথার্থ উদ্যোগ, প্রস্তাব, যে বাস্তবতার আলোকে একটি চুক্তি উপনীত হয়, এবং বাংলাদেশ একটি খসড়া দিয়েছে। এর কোনো রেসপন্স বাংলাদেশ এখনো পায়নি গত 1 মাসেরও বেশি সময় ধরে। কিন্তু সুচির দপ্তরের একজন মুখপাত্র আমি জানি আপনি কি প্রশ্ন করছেন, আমি সেটাই বলছি। মিয়ানমার সরকার যেটা বলছে 92 সালের প্রক্রিয়াটি অনুসরণ করে, 92 সালের চুক্তি। 92 সালের জানা দরকার, তখন কোনো চুক্তি হয়নি। 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরের পর একটি সম্মত কার্যবিবরণী, একটি যৌথ ইস্তেহার প্রকাশ হয়েছিল। তার ভিত্তিতে তখন 2,36,000 রোহিঙ্গা শরণার্থী ফিরে গেছে, প্রত্যাবাসন হয়েছে। ওই 92 সালের চুক্তির আলোকে বর্তমানে এটা করতে চাচ্ছে, এবং এতে মিয়ানমারের মূল অবস্থান যেটা, যারা এখানে আছে
রোহিঙ্গা যারা আছে তাদের যাচাই বাছাই নাগরিকত্ব কিংবা ওদের মিয়ানমারের নাগরিক হিসাবে কোনো কাগজপত্র ডকুমেন্টেশন যদি থাকে কাগজপত্র দেখে এদেরকে নেওয়া হবে। বলা ভালো যে এই 7 লক্ষ নতুন 6.5 লক্ষ এবং সব মিলে 10 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর মধ্যে মিয়ানমারের বক্তব্য অনুযায়ী কিংবা অবস্থান অনুযায়ী যেটা সর্বশেষ সচিব দপ্তরের মন্ত্রী বলেছে যে যাচাই বাছাই করলে 6,000 থেকে 8,000-এর বেশি রোহিঙ্গা কাগজপত্র পরিচিতিপত্র সহ পাওয়া যাবে না। সর্বোচ্চ 6 থেকে 8,000 পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। সুতরাং এটা একটি অবান্তর এবং একটা অবাস্তব এবং একটি আজগুবি প্রস্তাব এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য না এবং এটা বাস্তবায়নযোগ্য না। তাহলে কি দাঁড়াচ্ছে, নতুন একটি সিদ্ধান্ত এবং ঐকমত্যে পৌঁছতে হবে দুই দেশের সরকারকে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায়। সেটাই এখন যত দ্রুত শুরু করা যায়, কি শুরু করা যায়, আলোচনাটা শুরু করা যায় এবং আলোচনার প্রেক্ষিতে একটি ফর্মুলা এবং একটি প্রক্রিয়া মোডালিটিস বেরিয়ে আসবে। সেটাই এখন আমাদের দেখার বিষয়, আমরা অপেক্ষা করছি। আর আপনি বলছেন যে কি পরিস্থিতি বিদ্যমান, আপনি জানেন রাখাইনে যে পরিস্থিতি বিদ্যমান সেটা বাস্তব যে পরিস্থিতি বিদ্যমান সেটা কি এই প্রত্যাবাসনের উপযোগী? সবাই বলছে, আজকে আমেরিকান সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক কর্মকর্তারা বলেছেন যে দ্রুত, টেকসই, সাস্টেনেবল, মর্যাদাশীল যে প্রত্যাবাসন সেটা করতে হবে এবং যারা নিরাপদ ও সুরক্ষিত এবং যারা যেতে চায় ভলান্টারি প্রত্যাবাসন করতে হবে। তাহলে কি করতে হবে? ওখানে যাতে গিয়ে সসম্মানে নিরাপত্তা মর্যাদার সাথে যাতে বসবাস করতে পারে সেই পরিস্থিতি থাকতে হবে। সেটা কি আছে? আপনি গত 2 মাসে যে ইনফ্লাক্স, যে গণহত্যা, নির্যাতন কিংবা নিধনযজ্ঞের মুখে যারা চলে এসছে এবং যারা ভিটে মাটি ছেড়ে এসছে, আসছে যারা এখন আসা অব্যাহত রয়েছে, গতকাল রাতের খবর সীমান্তের ওই পারে 50,000 অপেক্ষমান রয়েছে। এই পরিস্থিতিতে আমি 3টা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে এই ইনফ্লাক্স কিংবা এই অনুপ্রবেশ কি বন্ধ হয়েছে? হয়নি। এবং এখানে কি এমন কোন পরিস্থিতি বিদ্যমান আছে যেখানে দ্রুত, যদি আমরা সিদ্ধান্ত নেই কাল সকালে 5,000 লোক যাবে, তাদের বসবাসের উপযোগী কি কোনো পরিবেশ আছে ওখানে? পরিবেশ বলতে আমি অবকাঠামোর কথা বলছি, যে অবকাঠামো, যে ঘর বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে সেটার কিভাবে বন্দোবস্ত হবে। আপনি জানেন গত 1 মাস ধরে একটি খবর মিয়ানমার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে এসছে, আমরাও যেটা রিপোর্ট করেছি, আপনাদের এটিএন নিউজে যেটা খবর এসছে সেটা বোধহয় সবার আড়ালেই থেকে যাচ্ছে। কারণ মিয়ানমারের এই রাখাইন রাজ্যের যে জনগোষ্ঠী যারা এসছে তাদের যে সম্পত্তি, জমি, ভূসম্পত্তি, পৈতৃক সম্পত্তি সব অ্যাকোয়ার করে নিয়েছে মিয়ানমারের সরকার। তো যেখানে একটা আলোচনা হচ্ছে স্বদেশের বাসভূমিতে ফিরে যাবে, সেখানে সেই ভূমি তো নিয়ে নিচ্ছে মিয়ানমার সরকার। এটা কি আপনি একই সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি না? এই ক্ষেত্রে আমার একটি যে বক্তব্য সেটা হচ্ছে যে সহসা এই প্রক্রিয়া শুরু হচ্ছে না, তার প্রত্যাবাসন প্রক্রিয়া সহসা একটি সুন্দর ব্যবস্থারও আমি কোনো আশা দেখছি না। এটা হতাশাজনক বলতে পারেন কিংবা সেটা দেখেন সেই পরিস্থিতি এখনো বিদ্যমান। কিন্তু অনেকেই তো বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি আমি আসছি যে চাপ, এই চাপের কথা, যুক্তরাষ্ট্রের চাপ, ইউরোপীয় ইউনিয়নের চাপ, জাতিসংঘের চাপ, ওআইসির চাপ, কোন চাপ হিসাবে আসে, কোন চাপ হিসাবে আসে না, কোন প্রেসার আসে যেটা আমরা খুব ভালোভাবে মনে করি, ভালো বলে বড় প্রেসার বলে মনে করি, কিন্তু আসলে তা না। আসলে এখন প্রয়োজন হলো অ্যাকশন। অ্যাকশনটা কি দরকার? আন্তর্জাতিক অ্যাকশন, বৈশ্বিক অ্যাকশন, পশ্চিমা অ্যাকশন, জাতিসংঘের অ্যাকশন। এই অ্যাকশনটা হতে হবে কার্যকর অ্যাকশন। এটা হয়তো কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার, ত্বরান্বিত হচ্ছে। আপনি যেটা ইতিপূর্বে আলোচনায় এসছে, বিভিন্ন জায়গায় আসছে যে পুরোপুরি স্যাংশন, সেই পুরোপুরি স্যাংশন কি মিয়ানমারের উপর আসবে, অবরোধ আসবে? হয়তো সামরিক স্যাংশন এসছে কিংবা সামরিক আরেকটু টাফার, আরেকটু বড় ধরনের স্যাংশন আসবে। অথবা এই স্যাংশন আসলে কি মিয়ানমার তাদের উপরে এটা কতটুকুই বা চাপ অনুভূত করবে, সেটাও তো একটা বিষয়। হ্যাঁ, সেটা চাপ কতটুকু গ্রহণ করবে, সেটা চাপকে চাপ হিসেবে কতটুকু নেবে, সেটা একটু দেখার বিষয়। এখন পরিস্থিতিটা খুবই ভোলাটাইল এবং পরিস্থিতিটা খুব জটিল সংকুল অবস্থায়। কারণ পুরো ব্যাপারটা নির্ভর করছে একটি জায়গায়, নিবন্ধিত হয়ে আছে একটি জায়গায়, সেটা হচ্ছে মিয়ানমারের সরকারের দৃষ্টিভঙ্গি। আমি মনে করি যে বেসামরিক সরকার না, যে সামরিক সরকার এবং সামরিক নেতৃত্বের উপর। কারণ আপনি জানেন গত শুক্রবারই, আজ থেকে 8 দিন আগে রেক্স টিলারসন টেলিফোন করেছেন মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল লাইংকে এবং বলেছে প্রত্যাবাসন প্রক্রিয়ায় বেসামরিক সরকারকে হেল্প করার জন্য। এটা খুব বার্তাবহ। আবার টিলারসন যাচ্ছেন, এটার একটা ফলো আপ হবে, হয়তো 15ই নভেম্বর হবে। বর্তমানে একটি টিম
যেটা যারা ঢাকায় আছে ওরা আগামী 2-3 দিন মিয়ানমার এবং রাখাইন রাজ্যে যাবে, ফিরে গিয়ে টিলারসনের কাছে একটি প্রতিবেদন দিবে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের কাছেও এটা আমরা একটা প্রত্যাশা করতে পারি। ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কিংবা মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গিটা আমরা মোটামুটি স্পষ্ট বলা যায়, কিন্তু সেটা কতটুক এই প্রত্যাবাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে, প্রত্যাবাসন প্রক্রিয়াকে সফলভাবে সমাপ্তির দিকে নিয়ে যাবে কিংবা প্রক্রিয়াটা শুরু করবে, একটা গুড বিগিনিং হবে, তার উপর নির্ভর করে। কারণ এক জায়গায় এসে আলোচনার মাধ্যমে, দ্বিপাক্ষিক আলোচনায় এসে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হওয়ার পর এক জায়গায় এসে ঠেকে যাবে এবং তখন জটিলভাবে, আমি জানি না এটা আবার স্থগিত হল্ট হয়ে যায় কিনা, তেমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিনা সেটা আমি জানি না, সময় বলে দেবে। কিন্তু যেটা আশঙ্কা করছি, যাদেরকে নেওয়া হবে, যারা ফিরে যাবে, তাদের পরিচিতির একটি ব্যাপার আছে। আমরা যেটা প্রস্তাব করেছি, আমি 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে চাই, এই পর্যায়ে যেটা করেছি যে তাদের ভাষা, তাদের তথ্য, তাদের মৌখিক যে বক্তব্য গ্রহণের মাধ্যমে এবং এটা অথেন্টিকেট, তাদের গ্রাম কিংবা স্থায়ী ঠিকানা অথেন্টিকেট করার মাধ্যমে সেটা প্রক্রিয়াটা সুন্দরভাবে সমাধান হতে পারে, সেটাই বোধহয় এখন কার্যকর পদক্ষেপ বলে আমি মনে করি। 92 সালের প্রক্রিয়া কোনোভাবেই বর্তমান বাস্তবতায় গ্রহণযোগ্য নয়। আচ্ছা, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর দেলোয়ার হোসেন স্যার আপনার কাছে আসতে চাই। এই যে মাইনুল আলম বলছিলেন যে 92 সালের প্রত্যাবাসন প্রক্রিয়া বর্তমান প্রেক্ষাপটে কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং তিনি আরো বলছিলেন যে যেসব রোহিঙ্গা মিয়ানমারে যাবে তাদের জাতিগত যে পরিচয়, সেই পরিচয় বিষয়টি দিতে হবে। আপনি কি আসলে আশাবাদী যে মিয়ানমার কি রাজি হবে এইসব বিষয়গুলোতে? না, এখানে আশাবাদী তো অবশ্যই হতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের হাতে বিকল্পগুলো কি আছে। মানে এই আলোচনা কিংবা কূটনৈতিক প্রচেষ্টা কিংবা মিয়ানমারের আচরণের মধ্যে পরিবর্তন আসবে বা তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক সদিচ্ছা তৈরি হবে, এই সব চাপ কতটুকু আসবে? চাপ তো চলছে, কিন্তু চাপটা আসলে এভাবে, এটা তো আসলে চাপ কখনো কখনো এটা আমরা দেখি বা কখনো আমরা দেখি না, কিন্তু এই পুরো সংকটের ব্যাপারে মিয়ানমারের একটা যে দায়ভার আছে এবং যেটা মিয়ানমার নিতে চাচ্ছে না, তার জন্য হয়তো বাংলাদেশ সেটা শুরু করেছে। তারপর আমরা সারা বিশ্বকে দেখছি যে বাংলাদেশকে সমর্থন দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে, মোটামুটি আমরা বলতে পারি। কিন্তু যে আলোচনাটা আমরা যেটা বলছিলাম যে এই যে এই মিয়ানমার চাপ গ্রহণ করা বা না করার পরিস্থিতিটা কিন্তু 92 সালের চুক্তিটা যেমন এই মুহূর্তে সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক না, আবার 92 সালের যদিও এটা চুক্তি হয়নি, এটা একটা জয়েন্ট স্টেটমেন্ট ছিল যেটা সাংবাদিক মনু ভাই বলেছেন। তো এই জয়েন্ট স্টেটমেন্টের কিন্তু আবার পিছনে যেতে হবে। 1978 সালের যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটাই কিন্তু কিছুটা 92 সালকে প্রভাবিত করেছে। আবার 92 সালের যে বাস্তবতাটা ভিন্ন হলেও আজকের বাস্তবতায় সমস্যাটা কিন্তু এক। কিছু বিষয় আসবেই, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বলছে যে 1992 সালের যে চুক্তি অথবা যে সমঝোতা অথবা জয়েন্ট স্টেটমেন্ট, তার আলোকেই কিন্তু এই রিপ্যাট্রিয়েশন শুরু করতে হবে। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, এই যে টিলারসন কয়েকদিন আগেও এটি বলেছেন। তার মানে কি আন্তর্জাতিকভাবেও কিন্তু এটিকে একটা ভিত্তি ধরা হচ্ছে। ফলে বাংলাদেশ তার কূটনীতির জায়গাতে যে ডিমান্ডটা স্থাপন করার ক্ষেত্রে হয়তো আমরা একটা বড় কিছু আমরা এই মুহূর্তে মানে করছি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে দুপক্ষের আলোচনায় আমরা এমন একটা ভেরিফিকেশন প্রসেস আমরা হয়তো মানে এগ্রি করবো যে যার মাধ্যমে এই যে 7 লক্ষের মতো আসছে অথবা টোটাল যে 10 বা 11 লক্ষ রোহিঙ্গা আছে তাদেরকে যেন আমরা ফেজ বাই ফেজ ফেরত পাঠাতে পারি। ডক্টর দেলোয়ার হোসেন, আমরা কেমন ভেরিফিকেশন প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারি? যারা এসেছে রোহিঙ্গারা, তারা তো আসলে সর্বস্ব হারিয়ে প্রাণ বাঁচানোর জন্য তারা এসেছে। তারা তাদের মধ্যে কয়জন আসলে তাদের যে আইডেন্টিটি কার্ড বা যাই ছিল, যে পরিচয়পত্র, সেটাই বা আনতে পেরেছে? এবং এক্ষেত্রে তাদের ফিরে যাওয়ার বিষয়টিও তো আসলে মিয়ানমারের সদিচ্ছার উপরে নির্ভর করছে। অবশ্যই সেই বিষয়টাই, মানে এবার যে প্রেক্ষাপটে আসছে বা যে ধরনের সংকট, যে ধরনের ভয়াবহতা, যে ধরনের আক্রমণের প্রেক্ষাপটে আসছে এবং এই যে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়া এবং তাদের বিরুদ্ধে যে, এটা কিন্তু মিয়ানমার তার নিজের অতীতের সমস্ত রেকর্ড তারা ব্রেক করেছে। ফলে এবারের এই সিচুয়েশনে তাদের কাছ থেকে আপনার এই ধরনের আনুষ্ঠানিক যে প্রমাণাদি পাওয়া যে তারা ওখানে ছিল সেটি খুব ডিফিকাল্ট। ফলে এই ভেরিফিকেশনের জায়গাটাতে বাংলাদেশ কিন্তু মানে স্টিক করছে যে এখানে একটা মানে বাংলাদেশ যেভাবে তাদেরকে গ্রহণ করেছে এবং বাংলাদেশ যেভাবে রেজিস্ট্রেশন করছে এবং সেখানে যে তথ্যগুলো এখানে উল্লেখ করা হচ্ছে সেটাকে গ্রহণ করা, সেটাকে মিয়ানমার মেনে নেওয়া, এইরকম একটা বিষয়। এবং সেখানে ইউএনএইচসিআর অথবা আইওএম এদের ইনভলভমেন্টটাকে জাস্টিফাই করা বা এদের ইনভলভমেন্টটাকে আমরা মানে
নিয়ে তারপরে এটাকে মিয়ানমার যেন গ্রহণ করে, যে তারা তাদের নিজস্ব যে ভেরিফিকেশন প্রসেস সেটাকে গুরুত্ব না দিয়ে তারা যে বাংলাদেশে যেভাবে প্রবেশ করেছে সেই জায়গাটাকে গুরুত্ব দেয়। এখন এখানে মিয়ানমার চাইবে তাদেরকে ফেরত না নেওয়া, বাংলাদেশ চাচ্ছে তারা যেন ফেরত যায়, এবং এই জায়গাটাতে মিয়ানমার কতটা মানে কনসিড করবে, কতটা তারা মানে এই বিষয়গুলো মেনে নেবে, সেটা কিন্তু নির্ভর করবে কূটনৈতিক প্রক্রিয়ার উপরে। এবং সেই প্রক্রিয়াটা বাংলাদেশ যেমন দ্বিপাক্ষিকভাবে করছে, আবার এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ওআইসির কথা বললেন, কিংবা আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম থেকে, জাতিসংঘ থেকে বা ইইউ থেকে যেভাবে আসছে, এই সবকিছু কিন্তু মিয়ানমারের উপরে একটা বাড়তি একটা চাপ থাকবে যে এই মানুষগুলোকে অস্বীকার করা, মানে এই যে যেটা বলা হচ্ছিল তাদের নাগরিকত্বের বিষয়টা, কিন্তু মাত্র 13,000 রোহিঙ্গাদেরকে নাগরিক হিসেবে মিয়ানমার চিহ্নিত করেছিল 2015 সালে, তাদের যে একটা ভেরিফিকেশন হয়েছিল। এখন এই মানুষগুলো যে আসছে, যেটি যথার্থভাবে বলেছেন যে বাইনু সাহেব, যে মাত্র 6 থেকে 8,000-এর কাছে কিছু প্রমাণ থাকতে পারে, তার মানে মানুষগুলো যে আসছে সেটা তো মিথ্যা না। মানে এই ভেরিফিকেশনটাকে একটা ওয়াইডার স্কেলে নিয়ে যাওয়া, সেটার জন্য কিন্তু মানে বাংলাদেশের যে দাবি সেখানে এটা আছে, এবং মিয়ানমারও সে বিষয়টি আমি নিশ্চিত যে তারা সহজে হয়তো মানে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু শেষ পর্যন্ত রিপ্যাট্রিয়েশনকে গ্রহণ করলে তাদের কিন্তু এই ভেরিফিকেশনটাকে তাদের এটাকে আরো ফ্লেক্সিবল করতে হবে। আবার তাদেরকে ফিরে যাওয়ার পরে অতীতেও কিন্তু 92 সালেও কিন্তু বলা হয়েছিল তাদেরকে সুরক্ষা দেয়া হবে, তাদেরকে ওখানে তাদের ফ্রিডম অফ মুভমেন্ট থাকবে, কিন্তু নাগরিকত্বের বিষয়টা সেভাবে কখনো বলা হয়নি। এবার যেটা বাংলাদেশ চাচ্ছে যে আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের রেফারেন্সটা আমাদের জন্য অত্যন্ত কার্যকর, যে সরাসরি নাগরিকত্বের কথাই আমরা বলছি, বাট আনান কমিশনের যেহেতু মিয়ানমারই তৈরি করেছে, মিয়ানমার ছিল তাদের মানে কমিটি মেম্বার ছিল, ফলে তাদের নিজস্ব অবস্থানটাকে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, এবং সেটি কূটনৈতিক দিক থেকেও একটা মানে কার্যকরী একটা ব্যবস্থা, যে তোমাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী তাদের যে নাগরিকত্ব দেয়া, তাদের জন্য একটা নিরাপত্তার দিক থেকে একটা ভালো পরিবেশ তৈরি করে নিয়ে যাওয়া, সেই বিষয়গুলো এখানে আনতে হবে। যেটি আজকের খবর, যে সুচিকে দেয়া যে ফ্রিডম অফ দ্য সিটি সম্মাননা প্রত্যাহার করে নিচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগো সিটি কাউন্সিল, এবং অন্যদিকে আগামীকাল যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যে সম্মেলন, যেটি 63তম সম্মেলন এবং 52টি দেশের 44টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন, এটিকেও তো আসলে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায় বলে বাংলাদেশের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন। এখানেও তো কূটনৈতিক প্রচেষ্টা আসলে চালানো হচ্ছে বলে যেটা মনে হচ্ছে। জি, নিঃসন্দেহে মানে আমাদের জাতীয় সংসদের স্পিকার কিন্তু উনি আগেই বলেছেন যে হয়তো আনুষ্ঠানিকভাবে বিষয়টি আসবে না, কিন্তু বিষয়টি আলোচনায় ইতিমধ্যে আসছে, এবং এটি অবশ্যই আলোচনা হবে। এবং এখানে যারা আসছে আপনার বিভিন্ন দেশের স্পিকার সহ পার্লামেন্ট মেম্বাররা, তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা করছেন, সরকারি পর্যায়ে বা এমপিদের সঙ্গে আলোচনা হচ্ছে, আমাদের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা হচ্ছে, স্পিকারের সঙ্গে আলোচনা, ফলে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু তারা এই বিষয়গুলো জানে, এবং বাংলাদেশের যে সিভিল সোসাইটি বা গণমাধ্যম সেখান থেকেও তারা জানতে পারছে। ফলে স্বাভাবিকভাবে একদম শেষ কথা আপনার ডক্টর দিলওয়ার হোসেন, আমরা একদম শেষ পর্যায়ে একদম 2 লাইনে যে আসলে আমাদের এখন কোন পথে আসলে এগোনো উচিত। না, আমাদের পথ তো পরিষ্কার, কারণ একটা হচ্ছে যে এই যে কূটনৈতিক প্রচেষ্টা, এর কোনো বিকল্প নাই, এবং সেটিকে আরো জোরালো, আরো শক্তিশালী করা উচিত। এবং এটি হচ্ছে এটা মানে রিপ্যাট্রিয়েশন বা এই সমস্যাটাকে আমরা যদি দ্বিপাক্ষিকভাবে অথবা মিয়ানমারের মাধ্যমে সমাধানের জায়গাটাতে দেখি। আরেকটা হচ্ছে যে এই প্রক্রিয়া শুরু হতে সময় লাগতে পারে বা এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু এখন এই রোহিঙ্গারা যে বাংলাদেশে অবস্থান করছে, তারা এখানে বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতির জন্য কোনো ধরনের হুমকি না হয়, এবং সেই জায়গাটাতে আমাদের নজর দিতে হবে, অর্থাৎ ঘরে এবং বাইরে। এবং আমি বলবো যে এই যে কূটনৈতিক প্রচেষ্টার জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের আরো বেশি নজর দেওয়া উচিত, যে বিভিন্ন পক্ষকে যেমন আমরা ইনভলভ করছি, আমরা নিজেরা কথা বলছি, কিন্তু মিয়ানমার কিন্তু আপনার তাদের বিভিন্ন এম্বাসির মাধ্যমে তারা কিন্তু এই যে বাঙালি বলার, যে বাংলাদেশি বলার যে একটা বিষয় তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। সেই জায়গাতে আমরা আমাদের এম্বাসিগুলোকে ঠিকমতো ব্যবহার করছি কিনা সেটাও কিন্তু আমাদের একটু মানে আমাদের মাথায় রাখতে হবে। মাইনুল আলম, একদম শেষ কথা। আমরা দুনিয়াব্যাপী পুরো পৃথিবীকে আমরা জড়ো করার কিংবা আমাদের কণ্ঠে কণ্ঠ মেলানোর চেষ্টা করছি, এটা খুব ভালো উদ্যোগ। পুরো পৃথিবী আজ উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং চাপ দিচ্ছে এবং অ্যাকশনের পথে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে বাধা আছে, কাটা আছে। সেটা হচ্ছে দুটো বাধা, গুরুত্বপূর্ণ দুটি বাধা। সেই বাধা দুটো হচ্ছে আমি মনে করি চীন এবং রাশিয়া।
এই দুটি দেশের বাধা যাতে আমরা উত্তাতে পারি সেজন্য বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। আমাদেরকে অসম্ভব এবং প্রায় কঠিন কাজ, কিন্তু সেটাকে সম্ভব করার জন্য যা যা করণীয় করতে হবে সর্বোচ্চ লেভেলের রাজনৈতিক এবং সেগুলো করতে হবে। জি, অনেক ধন্যবাদ মাইনুল আলম, রিয়ার অ্যাডমিরাল এএসএম আওয়াল এবং ডক্টর দেলোয়ার হোসেন, আপনাদের তিনজনকে আমাদের আজকের এই আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী আয়োজন হচ্ছে পলিটিক্স প্লাস, নিয়ে আসছেন সহকর্মী প্রভাস আমিন। আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাচ্ছি তার কাছে। প্রভাস আমিন, আজকে কি বিষয় থাকছে আসলে পলিটিক্স প্লাস? মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি রোহিঙ্গা ইস্যু নিয়ে, আমরা আসলে গত 25 আগস্টের পর থেকে প্রায়শই রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলছি এবং আমি জানি যে এটা নিয়ে আরো অনেকদিন কথা বলতে হবে, কারণ এই সংকট সহসা কেটে যাবে এমন কোনো সম্ভাবনা নেই। তবে আমি আজকে কথা বলবো রাজনীতি নিয়ে, কারণ আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই বিশেষ করে বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে রাজনীতিতে নানা রকমের আলোচনা, উত্তাপ, উত্তেজনা দেখা যাচ্ছে এবং কথার পাল্টা কথা সবই চলছে। আমরা সেটি নিয়ে কথা বলবো। আমার সাথে নতুন দুজন অতিথি থাকবেন, দুজন রাজনীতিবিদ। আশা করি আপনারা দেখবেন। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি।